ইলিয়াসের উপরে বিলা হয়েছে কিছু বাঙ্গু সুশীল। কেন বিলা হয়েছে? তারা বলে ইলিয়াস নাকি গুজব ছড়ায়, ইলিয়াস নাকি সত্যের সাথে মিথ্যা মিশায় পরিবেশন করে। সাংবাদিক ইলিয়াসকে গণধোলায়। সাংবাদিক ইলিয়াস নাকি সবসময় গুজব ও ফেক নিউজ দেয়। এইবার এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিলেন পিনাকি ভট্টাচার্য। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই পিনাকি ভট্টাচার্যের বক্তব্য শুনে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমি চলে যাব পিনাকি ভট্টাচার্যর কাছে, আর তার কাছ থেকে আজকে আমি শুনবো তিনি এই সাংবাদিক ইলিয়াসকে নিয়ে কি বক্তব্য দিলেন। ইলিয়াসের উপরে বিলা হয়েছে কিছু বাঙ্গু সুশীল। কেন বিলা হয়েছে? তারা বলে ইলিয়াস নাকি গুজব ছড়ায়, ইলিয়াস নাকি সত্যের সাথে মিথ্যা মিশায় পরিবেশন করে। এই বিষয়টা আমরা আজকে বুঝে দেখব সত্যি সত্যি ইলিয়াস সত্যের সাথে মিথ্যা মিশায় পরিবেশন করে কিনা। তার পাশাপাশি ওই যে যেটা কয় না বিলো দ্য বেল্ট, সেই খেলা শুরু করেছে। কইতেছে ইলিয়াস নাকি মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে। উরে বাবা, ভিডিওর ভিউ থেকে সোশ্যাল ব্লেড নামে একটা সাইট আছে, উঠে গেলে দেখবেন যে এই কোন সাইট কোন ইউটিউব চ্যানেলের কেমন ইনকাম হবার পারে। হ্যাঁ, এটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করে। ওইটা দেখে বাঙ্গুলিরা ভাবিছে বা এটা চমৎকার জায়গা পেয়েছি, তো বিশাল প্রচুর জ্ঞান আহরণ করিচ্ছি। তো তারপরে উটি থেকে ওগুলো নিয়ে এসে কপি পেস্ট করে ওই জ্ঞান বিলানোর চেষ্টা করে। যারা অনেকদিন থেকে ইউটিউবিং করেন, ইউটিউব করতে করতে বাল পাকায় ফেলছেন, তারা ইলিয়াসের ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ইলিয়াসের ভিডিওর বেশিরভাগ ভিডিওর এই মনিটাইজেশন মানে টাকা আসে না আর কি। এইটা শুধু ইলিয়াস না, সারা দুনিয়া যারা অ্যাক্টিভিজম করে তাদের জন্য এটা একটা বড় সমস্যা। কারণ তাদের ভিডিওতে ভায়োলেন্স থাকে, ভায়োলেন্ট ছবি থাকে, ভায়োলেন্ট ক্লিপ থাকে। এইসব থাকলে যারা ইউটিউবে বিজ্ঞাপন দেয় না পণ্যের, ওইরা বিজ্ঞাপন দিতে রাজি হয় না। ওদের একটা স্ট্যান্ডার্ড আছে, কমিউনিটি স্ট্যান্ডার্ড। ওইটার মধ্যে ভায়োলেন্ট ছবি, রক্তপাত ইত্যাদি ইত্যাদি এইসব থাকলে ভিডিও মনিটাইজেশন করা যায় না। এটা ছাড়াও ওই দেখেন পুলিশ মার্চ করিচ্ছে, মারিচ্ছে, এই সমস্ত জিনিস থাকলে, মিলিটারি মার্চ করিচ্ছে, রক্তপাত হচ্ছে, এইরকম জিনিস থাকলে কখনোই ওই ভিডিও মনিটাইজেশন করা যায় না। এটা ছাড়াও আরো সমস্যা আছে, সেটা হইতেছে পলিটিক্যাল ভিডিওতে রিপোর্ট হয়, প্রচুর রিপোর্ট হয়। অনেক বেশি যদি রিপোর্ট হয় তাহলে মনিটাইজেশন অফ হয়ে যায়। ইলিয়াস যদি মিলিয়ন মিলিয়ন ডলার কামাইতো তাহলে উবের চালায়, তার পেট চালাইতে হইতো না। যারা মেলা চেষ্টা চরিত্র করিছে, ইউটিউবার হবি, ফেসবুকার হবি, মেলা মানুষ চিনবি, যারা যখন পারেনি তখন ওই ঈর্ষা ওটা ঢেলে দেয় ইলিয়াসের উপরে। আপনি চিন্তা করেন, যে ছেলেটা সারাদিন আসলে উবের চালায় নিজের পেট চালানোর জন্য, কতখানি নির্মম, কতখানি অসংবেদনশীল হইলে, কতখানি প্রতিহিংসা পরায়ণ হইলে এইরকম একটা অপবাদ দেয় একজন অ্যাক্টিভিস্টকে। ইলিয়াসের হয়তো সীমাবদ্ধতা আছে, সবারই আছে, আমারও আছে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বার্থের প্রশ্নে, বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রশ্নে ইলিয়াস কখনো কোথাও কাউকে ছাড় দেবে না। ইলিয়াস ব্যক্তিগত লাভের জন্য দেশের স্বার্থকে কোনোদিন বিকায় দেবে না, এটা বিক্রি করবে না। এই জন্যই দেশের মানুষের অকাতর ভালোবাসা পাইছে। দেশের মানুষ না যখন কাউরে ভালোবাসে এমনি এমনি ভালোবাসে না, সে বুঝে যে কারে ভালোবাসা যায় আর কারে যায় না। অবাক ব্যাপার হইতেছে কি, যারা একসময় ইলিয়াসের ভিডিও প্রশংসা করেছিল এখনই তারা উচ্চ কণ্ঠে সমালোচনা করিচ্ছে। যাই হোক, আসেন আমরা দেখি ইলিয়াসের ভিডিও নিয়ে কথা বলি। আমি আসলে ভিডিওর কন্টেন্ট নিয়ে কথা বলবো না, আমি দেখব যে এই যে গুজব টুজব বলতেছে, সত্য মিথ্যা মিশানো বলতেছে, ওই বিষয়টাই দেখব। আসলে আমরা আসলে দেখি সত্য কারে বলে। দেখেন, আমরা যদি ধর্মের দিক থেকে দেখি তাইলে সত্য কই থাকে? সত্য কিন্তু সবসময় খোদাই, ঐশ্বরিক, এটা আদার ওয়ার্ল্ডে থাকে, এটা ঈশ্বরের কাছে থাকে, সৃষ্টিকর্তার কাছে থাকে। আমরা সত্যের নিকটবর্তী হওয়ার চেষ্টা করি। মিডিয়ার কাজ কি সত্য বলা? প্রশ্ন শুনে মনে হইতে পারে হ্যাঁ, মিডিয়ার কাজ তো সত্য বলাই। আসেন
আমরা একটা ঘটনা দিয়েই এই মিডিয়ার সত্য বলার ঘটনাটা দেখি। ওই যে প্রথম আলোর সামনে যে জিয়াফতের ঘটনা ঘটেছিল না, জিয়াফতের দিন কি করেছিল, পুলিশ পিটাইছিল তাই না, বিনা উস্কানিতে আলো নিভাই দিয়া সবাই রে পিটায় সরাই দিছিল লাঠিচার্জ কইরা। কিন্তু ওই ঘটনাটা প্রথম আলো কিভাবে লিখলো যারা ওইখানে জিয়াফত করতে গেছিল তারাই বিশৃঙ্খলা করেছে তাই না। বিশৃঙ্খলা কে করলো? যারা জিয়াফত করতে গেছিল, যারা মাইর খেলো তারাই নাকি বিশৃঙ্খলা করছিল। স্পষ্ট ভিডিও ফুটেজ আছে, আমি দেখাইছি, আজ আর দেখাইলাম না। দেখেছেন তো আলো নিভাই দিয়ে খুব শান্ত বিনা উস্কানিতে যে জমায়েত তার উপরে লাঠিচার্জ শুরু করলো বিনা কারণে। ওইখানে আলো নিভাইছে পুলিশ, কখনো ওখানে আলো নিভানো হয় না। তার মানে পুলিশ জানতো, প্রস্তুতি নিছে যে তা মারবে, তারপরে বিনা উস্কানিতে ঝাঁপায় পড়ছে। শুধু যে ঝাঁপায় পড়ছে তাই না, একজন অ্যাক্টিভিস্টকে ধইরা প্রথম আলো অফিসের মধ্যে ধরে নিয়ে গেছে, ওইখানে বিভৎসভাবে নির্যাতন করছে। প্রথম আলো নিউজে ওইগুলো আছে যে আলো নিভাই দেওয়া হয়েছিল, বিনা উস্কানিতে মারপিট করা হয়েছে, একজনকে প্রথম আলোর অফিসে নিয়ে যায় মারপিট করা হয়েছে, আছে নাই। তার মানে প্রথম আলো ঘটনার একটা দৃষ্টিকোণ থেকে, তাদের দৃষ্টিকোণ থেকে সংবাদ হিসেবে উপস্থাপন করছে। প্রথম আলোর উল্টা পাশের অংশ যারা, মানে আমরা, তাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিছে। সত্যটা কি, আমরা যেটা বলছি সেটা নাকি প্রথম আলো যেটা বলছে সেটা? সম্ভবত এই ঘটনার আরো অনেক দৃষ্টিকোণ আছে, কারণ আমরা দুইটা পক্ষ, প্রথম আলো এবং আমরা। প্রথম আলো একটা পক্ষ, আমরা আর একটা পক্ষ, তাহলে একটা তৃতীয় নিরপেক্ষ বা অন্য আর একটা পক্ষ, আরো 3-4টা পক্ষ থাকতে পারে। সবগুলো দৃষ্টিকোণ কি একটা সংবাদ মাধ্যম প্রকাশ করে না? সে করে তার জন্য যেটা সবচেয়ে সুবিধাজনক সেটা প্রকাশ করে। মিডিয়া যা প্রকাশ করে সেটা ঘটনার প্রতিক্রিয়া প্রকাশ করে, ঘটনা না। আসল ঘটনাকে সে পুনর্নির্মাণ করে, বানায়। সে পুনর্নির্মিত ঘটনাকে একটা ঘটনা হিসাবে প্রচার করে, এবং এই ঘটনার বাইরে যেগুলো, সেগুলো হয়ে যায় গুজব। আমি একটা এক্সাম্পল দিই। মানবতা বিরোধী অপরাধে আদালতে সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা হয়েছিল। দুনিয়ার সব সাক্ষ্য আইনকে বুড়া আঙুল দেখায় সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা হয়েছিল। আমরা বলছিলাম এইটা হইতে পারে না, এটা অন্যায়, এটা অপরাধ, এইভাবে সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা যায় না। সংবাদপত্রে যদি সত্য কথাই লেখা থাকে তাহলে তাকে সাক্ষ্য হিসেবে ধরতে অসুবিধা কোথায়? অসুবিধা এইখানেই, সংবাদপত্রে সত্য কথা লেখা থাকে না, লেখা থাকে একটা দৃষ্টিকোণ। আসলে ক্ষমতা সংবাদ তৈরি করে, ঘটনাকে পুনর্নির্মাণ করে, তার বয়ানের বাইরে সে যেটা বলতে চায় সেটার বাইরে যেটা, সেটাকে সে গুজব বলে উড়ায় দেয়। সে নিজের বয়ানকে সত্য বলে দাবি করে, আর বয়ানের বাইরে যেটা সেটা হইতেছে গুজব। এবার বুঝছেন তো? আমারও তো বলে গুজববাজ, আমি তো পত্রিকার নিউজ টিউজ রেফারেন্স দেখাই, তারপরেও আমি নাকি গুজব ছড়াই। তার মানে গুজব হইতেছে তার বয়ানের বাইরে যেটা, তার বিশ্বাসের বাইরে যেটা, সেটাই গুজব। কিন্তু ধরেন মিডিয়া যেটা প্রকাশ করে অথবা যেটাকে তারা গুজব বলে দাবি করে, এটা কিন্তু সত্য বা মিথ্যার বিষয় না, এই দুইটাই হইতেছে পারসেপশন। এটাকে বলা যাইতে পারে ধারণা। কোন পারসেপশন, কোন ধারণাকে লোকে বিশ্বাস করে, এটাকে বিশ্বাসযোগ্য বলে মনে করে। এমনকি এইরকম ধারণা যে ক্ষমতার গদিকেও কাঁপায় দিতে পারে। আপনি যেটাকে বিশ্বাসযোগ্য বলে ভাববেন সেটার কিছু পূর্ব শর্ত আছে, সেই পূর্ব শর্তগুলো পুরো হইলে বিশ্বাস পোক্ত হয়। আমি একটা এক্সাম্পল দিই। ধরেন র‍্যাব কইতেছে যে হেলিকপ্টার থেকে হয় নাই, কিন্তু আমরা জানি, আমরা বিশ্বাস করি হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। তার মানে বুঝছেন তো, আমরা যেটা মনে করতেছি এইটা বিশ্বাসযোগ্য। ধরেন গার্মেন্টসের কোনো শ্রমিকের উপরে বা বাসায় কাজের মেয়ে, কাজের ছেলের উপরে যে টর্চার হয়, এই ঘটনাগুলো খুবই বিশ্বাসযোগ্য ঘটনা। 1857 সালে সিপাহী বিপ্লব হয়েছিল, ওইখানে রটনা হয়েছিল যে ওই যে কার্তুজের মধ্যে শূকর আর গরুর চর্বি একসাথে মিশায় দেওয়া হয়েছে এবং কার্তুজটা মুখ দিয়ে কাটতে হইতো। ওটা একটা বিশ্বাসযোগ্য বিষয় ছিল। এই যে পারসেপশন বা জনতার মধ্যে যে ধারণা, বিশ্বাসযোগ্য ধারণা তৈরি হয়, এইটাকে নিয়ন্ত্রণ করার জন্যই
মিডিয়ার জন্ম। মিডিয়া মানেই জনতার পারসেপশন বা ধারণাকে নিয়ন্ত্রণ করা। মিডিয়া মানেই একটা প্রোপাগান্ডার মেশিন। মিডিয়া কোন একটা পারসেপশন বা ধারণাকে সত্য বলে দাবি কইরা রটাইতে থাকে। এখন ক্ষমতার কি দরকার? এই পারসেপশনটাকে কন্ট্রোল করা দরকার তো, কারণ আমরা দেখতেছি যে এই পারসেপশন গুলো ক্ষমতার গদিকেও কাঁপায় দিতে পারে। তাহলে ক্ষমতার যেটা দরকার সেটা হইতেছে কতগুলো ঘটনাকে বানানো হিসাবে আর কতগুলো বানানোর জিনিসকে ঘটনা হিসেবে রটনা করা। তার মানে সে ঘটনাকে গুজব বলবে এবং বানানো জিনিসকে ঘটনা হিসেবে রটনা করবে। বুঝছে? এই যে মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার, যা যা আছে, এই সমস্ত ফর্মাল মিডিয়া, এইটার পারপাস বা উদ্দেশ্য একটাই, সত্য বা মিছা বা গুজব নাম দিয়ে এই কাজটাই করে। তাহলে পাওয়ার বা ক্ষমতা কেন পারসেপশনকে বা ধারণাকে এত ভয় পায়? কারণ পাওয়ার সবসময় ভায়োলেন্ট, এটা সবসময় সহিংস। তো ঘটনা যদি নাও থাকে, বানায় বানায় কইলেও লোকে বিশ্বাস করে প্রায়। তার মানে এই যে প্রি কন্ডিশন হচ্ছে যে ক্ষমতা সবসময় সহিংস, পূর্ব শর্ত হচ্ছে সহিংস। তাই সে সহিংসতা যদি নাও করে, যদি কেউ বানাও বলে যে মারছে এটা পুলিশ আমারে, এটা বিশ্বাস করে ফেলবে মানুষ। মানুষের জ্ঞানের শুরু কই থেকে? আন্দাজ থেকে, অনুমান থেকে। আমরা বিজ্ঞানের ভাষায় বলি হাইপোথিসিস। হাইপোথিসিসকে প্রমাণ করে বা অপ্রমাণ করে জ্ঞান অগ্রসর হয়। মানুষের হুশ, কালচার, তার এলেমের গোড়া হচ্ছে আন্দাজ বা অনুমান। যে আন্দাজ করে না সে বেহুশ। ক্ষমতা আপনার আন্দাজের ক্ষমতাকে নাম দেবে গুজব, কিন্তু আন্দাজ করাটা আপনার হক, আপনার অধিকার। ক্ষমতার দাবরা নিতে হয়তো জাহির করতে পারবেন না আপনার আন্দাজ, কিন্তু আপনার আন্দাজের হক নাই এইটা মনের ভিতরে কখনো মাইনা নেবেন না। গায়ের জোরে হয়তো লাগতে না পেরে পিছিয়ে আসবেন, কিন্তু বেহুশ হইয়েন না কখনো। মনে রাখবেন আন্দাজ করা আপনার হক। ইলিয়াস যা করে সেটা কি গুজব? ইলিয়াস তার যে ভিডিওগুলা করে, এই ভিডিও কোন ক্যাটাগরির ভিডিও বলেন তো? কোন টাইপের? এইটা যারা ইলিয়াসের সমালোচনা করে তারা কি কখনো দেখছে? ইলিয়াস করে এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি। এক্সপ্লোরেটরি ডকুমেন্টারিটা আসলে কি? আসেন এটা বুঝে দেখি। এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি শিরোনাম ব্যবহার করা হয় যখন কোনো ডকুমেন্টারি একটা বিষয় অনুসন্ধান করে এবং প্রমাণ সংগ্রহের পাশাপাশি সম্ভাব্য ধারণা বা অনুমান তুলে ধরে। ইলিয়াস এটা লিখে দেয় তার প্রত্যেকটা এপিসোডের সামনে। তার মানে ভিডিওতে সত্য এবং প্রমাণের পাশাপাশি সে অনুমানও তুলে ধরে। তাহলে সমালোচনা কেন? কেন বলা হয় ইলিয়াস গুজব ছড়ায়, সত্যের সাথে মিথ্যা মেশায়? কারণ ইলিয়াস ক্ষমতার বানানো ঘটনাকে পুরা ঘটনা বলে, সত্য ঘটনা বলে মানতে নারাজ। সে বেহুশ হয় নাই, সে তার হুশ ধইরা রাখছে। যেই ঘটনা ঘটছে তার ভিন্ন ব্যাখ্যা, ভিন্ন বয়ান কইরা সে বলতে চায় ক্ষমতা যেটা বলতে চায় না। ক্ষমতা যেটা বলতে চায় তার চাইতে ভিন্ন বয়ান ইলিয়াস দেয়। বিলিভেবল বয়ান, বিশ্বাসযোগ্য বয়ান ইলিয়াস দেয়। আসিফ নজরুল ক্ষমতা বানল, ইলিয়াসের ভিডিওতে বিপর্যস্ত হয়েছে এবং হইতেছে। কারণ ক্ষমতা যে বয়ানটা বিশ্বাস করাইতে চায় সেইটা ধাক্কা খাইছে। সেই জন্য ক্ষমতার আশেপাশে থাকা বা যারা ক্ষমতায় যাইতে চায় তারা ইলিয়াসের উপরে ঝাঁপায় পড়ছে। আরে সর্বনাশ, বিপজ্জনক লোক, এরা তো থামাইতে হবে। আসিফ নজরুল আরো বিপর্যস্ত হবেন, ওয়েট করেন। কারণটা হইতেছে আসিফ নজরুল বিপ্লবোত্তর ক্ষমতাকে সামরিক বেসামরিক এলিটদের হাতে তুলে দিছে। তাকে দৌড়ের উপরে রাখা আমাদের কর্তব্য। অনেকে আমারে বলেন যে আপনি বিএনপির পিছে কেন লাগিয়েছেন? আমি বিএনপির পিছে লাগি নাই। আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণের ফল হইতেছে বিএনপি তাদেরকে পছন্দ করে যারা সোহাদির বডিগার্ড, প্রেমিক, হ্যাঁ মুজিব প্রেমিক যারা, তাদেরকে বিএনপি প্রচন্ড 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 প্রেম দেয়। হ্যাঁ, যেমন আসিফ নজরুল দেখেন যে শেখ মুজিবকে নিয়ে, মানে ওই যে সোহাদির বডিগার্ডের নিয়ে কি বলে শুনেন। এই বই পড়লে মানুষের হতবাক, বিস্মিত
মানে অকল্পনীয় একটা রিয়ালাইজেশন সামনে যাওয়া ছাড়া উপায় নাই। একটা নেতা, এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল। আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল, আমরা কোনোদিনও রিয়ালাইজ করতে পারলাম না আনটিল দ্য পাবলিকেশন অফ দিস বুক। আমি রাজনীতির বই কম পড়ি নাই, বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অফ এভরিথিং। সাহিত্যমূল্য বলেন, ইম্পার্শিয়ালিটি বলেন, অবজেক্টিভিটি বলেন, স্টোরি টেলিং ক্যাপাসিটি বলেন। এবং আমি আপনাকে কি বলবো, আমি এই বইটা পড়ে আমার কয়েকবার মনে হয়েছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ, যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন। দেখেছেন দেখেছেন, আমি তো আর আসিফ নজরুলের মতো মুজিব প্রেমিক হইতে পারবো না। তো রাস্তা আছে তাহলে আমার জন্য তো কোনো রাস্তা নাই যে বিএনপি আমাকে প্রচুর প্রেম দিবে। তাও খুঁজতে দেখলাম তো যারা বিএনপি বাম্বু দেয় তাদেরকে বিএনপি প্রচুর প্রেম দেয়। যেমন ধরেন মতিউর রহমান, দেখেন সে কি বলে এই গ্রেনেড হামলা নিয়া। ঘটনার 15 বছর পর এটার বিচার হয়েছে, 19 জন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আরো অনেককে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এটার বিচার হওয়া দরকার ছিল, উচিত ছিল, সেটা হয়েছে। সেটাকে আমরা সন্তোষ প্রকাশ করি। বিএনপি সরকার বেগম খালেদার নেতৃত্বে তার এই ঘটনার কোনো তদন্ত করতে দেয়নি, বিচার তো দূরের কথা, বরং তারা এই ঘটনাকে উল্টো মুখে প্রচার চালিয়ে এই সব দায় আওয়ামী লীগের উপরে দেওয়ার চেষ্টা করেছিল। শুধু আওয়ামী লীগ না, একই সঙ্গে আমাদের প্রতিবেশী ভারতকে জড়ানোর চেষ্টা করা হয়েছিল। তারা এত সব মিথ্যে তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল, যেটা একটা অদ্ভুত গল্প কাহিনীকে ছাড়িয়ে যায়। দেখেছেন সে বলে গ্রেনেড হামলায় তারেক রহমানের শাস্তি হয়, সে সন্তোষ প্রকাশ করেছে। গ্রেনেড হামলায় তো সবাই খালাস পেয়ে গেছে, তাই না? তাইলেও কেন সন্তুষ্ট হয়েছিল যে তারেক রহমান একটা সাইজ হয়েছে, এইরকম একটা লোক, এরকম একটা জাউরাক, তাও বিএনপি পছন্দ করে। তাকে বাঁচানোর জন্য একেবারে ঝাঁপে পড়লো সব বিএনপির লোকেরা। আবার দেখেন আসিফ নজরুল কি কয় এই গ্রেনেড হামলা নিয়ে, এই যে দেখেন এটা নাকি বিএনপির দায়, তার মুখেই শুনেন। যদি আপনি আপনাকে প্রশ্ন করেন যে এটার সাথে কি সরকারের কোনো শীর্ষস্থানীয় মহল জড়িত ছিল কিনা, অবশ্যই ছিল। এটা হতে পারে না এত বড় একটা আক্রমণের ঘটনা ঘটেছে সরকারের কোনো মহলই জানে না। সেকেন্ড কোয়েশ্চেন, আপনি যদি বলেন বিএনপি কি এই হত্যার ঘটনা 21 আগস্ট আক্রমণের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে, অবশ্যই চেয়েছে। তারা জঘন্য রকম ভাবে ধামাচাপা দিতে চেয়েছে, হাস্যকর ভাবে ধামাচাপা দিতে চেয়েছে, এবং অবশ্যই সরকারের কোনো না কোনো সেক্টর জড়িত ছিল। তো আসিফ নজরুল তো এখন আইনমন্ত্রী, তাইলে এই সময় যে মামলার দায় থেকে বিএনপি সবাই খালাস হইল, আসিফ নজরুল তখন ঠিক বইলা থাকে, তাহলে কি এটা ভুল? তাহলে এখন যদি এটা ঠিক হয়, তাহলে আসিফ নজরুল কারে খুশি করার জন্য ওই কথাটা বলছিল? কেসটা কি? তাহলে আসিফ নজরুলকে ডিফেন্ড করার জন্য বিএনপি আগা এসছে, প্রথম আলো মতিউর রহমানকে ডিফেন্ড করার জন্য বিএনপি আগা এসছে কেন? কারণ কি জিজ্ঞেস করেন ওদেরকে। তো এটা যদি হয় যে বিএনপিটা বাম্বু দিলে তারা প্রচুর প্রেম দেয়, তো তাহলে তরিকাটা ট্রাই করে দেখা যেতে পারে। হ্যাঁ, যদি এটা শুনিয়ে বিএনপি আমাকে একটু প্রেম টেম দেয়, হ্যাঁ, কারণ আমি তো ওই যে গানটা আছে না, ওই যে একটা গান আছে না, ওই যে আমি তোমারই প্রেম ভিখারি ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের টানাপোড়েনের যে সম্পর্ক, এটি সেই 1947-48 সন থেকেই শুরু হয়েছিল, এবং পাকিস্তানিদের যে ফিউডাল মেন্টালিটি, মানে তারা জমিদার আমরা প্রজা, তারা আর্য বংশোদ্ভূত এবং আমরা দ্রাবিড় সম্প্রদায়ভুক্ত। তারা আরবীয় মুসলমান, মানে মোহাম্মদ বিন কাসিমের বংশধর, সরাসরি হাজ্জাজ বিন ইউসুফের বংশধর। আর আমরা এই বাংলায় মুটে, চামার, মুসি, ডোম এইগুলো থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছি, এবং আমাদের যে রক্ত, সেই রক্ত দ্রাবিড় রক্ত।
তো এরকম আমাদের সঙ্গে বিয়ে শাদী করা, সম্পর্ক করা, আমাদেরকে সত্যিকার অর্থে ভাই হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে পাকিস্তান তার শাসন জমানাতে ২৪ বছরের শাসনকালীন সময়টিতে কখনই বন্ধু মনে করেনি, প্রভু মনে করেছে। মানে বন্ধু নয়, প্রভু, মাস্টার। তার প্রেক্ষিতে একটি মহান মুক্তিযুদ্ধ, ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের ইজ্জত, এবং একটি লাল সূর্য সম্বলিত পতাকা, জাতীয় সঙ্গীত এবং স্বাধীনতা সার্বভৌমত্বের যে স্বাদ আমরা এই বাঙালি পেয়েছি, সময়ের পরিক্রমায় এখন সেই পাকিস্তান আমাদের বন্ধু হতে বসেছে। এটা মন্দ কিছু নয়। যে কোনো মানুষ যে কোনো সময় শত্রু হতে পারে, আর যে কোনো মানুষ যে কোনো সময় বন্ধু হতে পারে। এই মুহূর্তে আমরা যে বিপদ এবং বিপত্তিতে পড়েছি, বিশেষ করে ভারতীয় আগ্রাসন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিমুখী কূটচাল, তারা পাকিস্তানের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে একটা সম্পর্ক আমাদের সঙ্গে রাখতে চাচ্ছে, কিন্তু এনটি চায় না। আবার আমেরিকা, ভারত, এই লবির মাধ্যমে আর একটা চাপ তৈরি করা যাচ্ছে। তো এখন আওয়ামী লীগ যদি এখানে ফিরে আসে, শেখ হাসিনা যদি বাংলাদেশে তার রাষ্ট্র ক্ষমতা ফিরে পায়, সেটা যে কোনো ফর্মে, সেখানেও ভারত লাভবান হবে এবং আমেরিকাও লাভবান হবে। আর শেখ হাসিনাকে গদিচ্যুত করা, তাকে নিজেদের কবজায় নিয়ে তাদেরকে একেবারে রীতিমতো পোষ্য, আওয়ামী লীগের লোকজনদেরকে পোষ্য কৃতদাস বানানোর যে চাণক্য নীতি, এটি আমি বহুবার বলেছি। এই ঘটনা ঘটার, ৫ই আগস্টের ঘটনা ঘটার অনেক আগের থেকে, সম্ভবত ২০১০ থেকে। এর কারণ হলো বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের পুরো ছকটা দিল্লি থেকে হয়েছিল। তা আমি ছোট মানুষ, আমার অডিয়েন্স অত বেশি নয়, বা আমার কথা খুব গুরুত্ব সহকারে শুনতে হবে, এটা শেখ হাসিনা কখনই মনে করেননি। ফলে অনেক মানুষ জেনেছেন, অনেক মানুষ বুঝেছেন, কিন্তু শেখ হাসিনা বোঝেননি। ফলে এখন তিনি যা করার তাই করছেন। আর আমরা দুর্ভোগ দুর্দশার যে জায়গাতে পৌঁছে গিয়েছি, আমাদের যে কষ্ট বেদনা, এটি ক্রমশ যেভাবে বাড়ছে, এবং আমাদের যে প্রিয় মাতৃভূমি, এটি আন্তর্জাতিক রঙ্গলীলার, খেলাধুলার একটি অধিক্ষেত্র হচ্ছে। কিভাবে হচ্ছে? পাকিস্তানের কথাই চিন্তা করুন। পাকিস্তানে হুট করে আফগানিস্তানের লোকজন ঢুকে পড়ছে, একসা মতো ঝগড়াঝাটি করছে, তারপর বিভিন্ন সীমান্তে তারা গোলাগুলি করে আবার আফগানিস্তানে ফিরে চলে যাচ্ছে। আফগানিস্তানের লোক কেন পাকিস্তানে ঢুকলো, এই কথা বলে পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু দেখা গেল আমেরিকা সেখানে ড্রোন হামলা করছে, অসংখ্য পাকিস্তানি মারা যাচ্ছে, কিন্তু কোনো কথা বলা যাচ্ছে না। পাকিস্তানের বন্ধু রাষ্ট্র যারা আছে, ইরান, তারা পাকিস্তানের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপকে প্রমোট করছে। ফলে করাচিতে, লাহোরে, ইসলামাবাদে কি যে হচ্ছে, এটি পাকিস্তান নিজেও জানে না। একই অবস্থা সিরিয়াতে। আপনি চিন্তা করুন, পৃথিবীর অন্যতম একটি প্রাচীনতম নগরী দামেস্ক, এবং দামেস্ক এবং রোম, এই দুটো শহর কোনটা যে পুরনো, আমার কাছে মনে হচ্ছে দামেস্কই বেশি পুরনো। এবং সভ্যতা, কৃষ্টি, কালচার ইউরোপের যে কোনো দেশের চাইতে, যে কোনো শহরের চাইতে সিরীয়দের বেশি রয়েছে। তাদের বীরত্ব, তাদের আশিরীয় সভ্যতার ইতিহাস, সেমেটিক জাতিগোষ্ঠীর যে বিকাশ, সব কিছু মিলিয়ে সিরিয়ার সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের তুলনা হবে না, এমনকি পারস্যেরও নয়। তো সেই সিরিয়ার মতো একটি জাতিগোষ্ঠী সম্প্রদায় এখন
পথের ফকির হয়ে গেছে যখন আন্তর্জাতিক চক্র তাদেরকে নিয়ে খেলা শুরু করেছে। এবং সেখানে যে সমস্যা, শিয়া সুন্নি, তার সঙ্গে সঙ্গে কুর্দি এবং ইয়াজিদি সম্প্রদায়, এর বাইরে আবার আঞ্চলিকতার কিছু জাতিগোষ্ঠী রয়েছে। তো এগুলো নিয়ে সিরিয়ার যে দামেস্ক নগরী, সেখানে, তারপর অন্যান্য শহর, এর মধ্যে যে দ্বন্দ্ব এবং সংঘাত, সেই সংঘাতে রাশিয়া জড়িয়ে পড়েছে, আমেরিকা জড়িয়ে পড়েছে, ইরান জড়িয়ে পড়েছে এবং কাতারও এখানে খেলছে। এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য যারা দেশ রয়েছে, সৌদি আরবের তো অবশ্যই এখানে একটা ইন্টারেস্ট রয়েছে। ফলে এই পুরো একটা রত্নগর্ভা, স্বর্ণগর্ভা একটি দেশ নগরী, সেটি এখন রীতিমতো জাহান্নামে পরিণত হয়েছে। এ দৃশ্য দেখা যায় না। এবং সেখানে আমি একবার তুরস্কে গেলাম, যে সকল নরনারী, যে সকল শিশুরা, সিরীয় শিশুরা সেখানে ভিক্ষা করছে, আপনি দেখলে আপনার চোখের যে অশ্রু সেটা সংবরণ করতে পারবেন না। তো একই অবস্থা এখন এই বাংলাদেশে ঘটতে যাচ্ছে। এখানে ইসলামপন্থীদের মধ্যে 3 থেকে 4টি গ্রুপ, তাদের মধ্যে ইতিমধ্যে বিভেদ এবং বিসংবাদ শুরু হয়ে গেছে। যদি আপনি কওমি লাইনে যারা পড়াশোনা করেছেন, যাদেরকে কওমি নেসাব বলা হয়, তাদের 2 থেকে 3টি গ্রুপ। আলিয়া লাইনে যারা পড়াশোনা করেছেন তাদেরও 2 থেকে 3টি গ্রুপ। মাজারপন্থীদের বা পীর মাশায়েখ যারা রয়েছেন, বা যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে পরিচয় দেন, তাদের মধ্যেও 3 থেকে 4টি গ্রুপ দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব এবং সংঘাত করে আসছে। এবং এই বর্তমানের যে দুর্বল সরকার, এই সময়টিতে তারা যে কোনো সময় দ্বন্দ্ব এবং সংঘাতে জড়িয়ে যেতে পারে। তাবলিগ জামাতের 2টো গ্রুপ সম্পর্কে আমরা জানি, এবং এই 2টো গ্রুপের মধ্যে দিল্লিপন্থী যে 7 গ্রুপ, তাদের মধ্যে আবার উপগ্রুপ নেই। কিন্তু বাংলাদেশে যে মাওলানা জুবায়েরপন্থী যে গ্রুপ রয়েছে, এই গ্রুপের মধ্যে 2টো গ্রুপ রয়েছে। একটা হলো আওয়ামী লীগপন্থী একটা গ্রুপ, আর একটা হলো আওয়ামী বিরোধী একটা গ্রুপ। স্পষ্ট করে বললে সেটা হলো যে হাটহাজারী মাদ্রাসার আহমেদ শফির যে সন্তান রয়েছেন এবং মুফতি ফাইজুল্লাহ সাহেব রয়েছেন, ওনাদের নেতৃত্বে একটা গ্রুপ আছে। আর জুবায়েরপন্থীদের মধ্যে আর মাওলানা মামুনুল হক, সাখাওয়াত আল রাজি, এই লালবাগ মাদ্রাসার, এদের একটা গ্রুপ রয়েছে। আবার মাওলানা ফজলুল হক আমিনী সাহেবের যে ছেলে, তিনি আবার কিন্তু ওই মুফতি ফাইজুল্লাহর গ্রুপে রয়েছেন। তো এই 3টি গ্রুপ, মানে একটার মধ্যে 2টো উপগ্রুপ, আরটার মধ্যে কোনো উপগ্রুপ নেই। এরা এখন এই সামনের যে তাবলিগ জামাতের যে মাহফিল, এটাকে কেন্দ্র করে তারা একেবারে বিরোধের সর্বোচ্চ পর্যায়ে রয়ে গেছে। রাজনৈতিক দল হিসেবে ছোট বড় সব দল, এমনকি আমাদের নুরুল হক নুরুর যে গণ অধিকার পরিষদ, সেটাও 2টো গ্রুপে বিভক্ত হয়ে গেছে এবং একে অপরের মাথা ফাটানোর জন্য তারা সুযোগ খুঁজছে। এবং এই 2টো গ্রুপের সঙ্গেই বিভিন্ন গোয়েন্দা সংস্থার তাদের বিনিয়োগ রয়েছে, সংযোগ রয়েছে, মদত রয়েছে। এরা গণ্ডগোল করুক। 2 নম্বর হলো যে বিএনপির অবস্থা, যেহেতু আমি এই দলটির মধ্যে আছি, আমার এটা বললাম না, কিন্তু অবস্থাটা হলো একক নেতৃত্বে, একক কর্তৃত্বে বিএনপি চলছে এখন, এরকম কেউ বলতে পারবে না, নিয়ন্ত্রণহীন। জামাত দৃশ্যত, জামাতের আমিরের যে তৎপরতা, সেই তৎপরতা লক্ষণীয়, এবং তারা অতীতের যে কোনো সময় সে ভালো আছে এবং তারা খুব দ্রুত ভালো করছে সব দিক থেকে। কিন্তু সমস্যা হলো তারা তাদের যে দীর্ঘদিনের বন্ধু শুভানুধ্যায়ী, তাদের সবার সঙ্গে তাদের এনিমিটি শুরু হয়ে গেছে। এর বাইরে ইসকন, তারপর হিজবুত তাহরির,
আনসারুল্লাহ বাংলা টিম থেকে শুরু করে আরো অনেক গ্রুপ সক্রিয় হয়ে গেছে মাঠে। এবং এই যে বাংলাদেশের আমি যে সমীকরণগুলো বললাম, এই সমীকরণগুলোর মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের যেমনভাবে হাত আছে, একই সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই তাদেরও হাত রয়েছে। গোয়েন্দা সংস্থারা কে কী কাজ করে সেটা গোপনীয় থাকে, কিন্তু রাষ্ট্রদূতদের মাধ্যমে যে কাজটা হয় ইটস এ ডিপ্লোম্যাটিক অ্যান্ড পলিটিক্যাল, যাকে বলা হয় অ্যাক্টিভিটিস। তো সেই দিক থেকে পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত এই পুরো জামানাতে 2009 থেকে আজ অবধি একেবারে তিনি লো প্রোফাইলে চলতেন বাংলাদেশে, এবং তার সঙ্গে দেখা করাটাও একটা ঝুঁকিপূর্ণ বিষয় ছিল। তিনি মুভমেন্ট খুব সীমিত করতেন, এমনকি বাংলাদেশের অনেক লোক যারা পাকিস্তানে যেতে চাইতেন তারাও সাহস পেতেন না। তো সেই মানুষটি এখন যে কোনো কারণেই হোক বাংলাদেশে সবচেয়ে ক্ষমতাধর। এমনকি আপনি দেখুন ব্রিটিশ রাষ্ট্রদূত কিংবা আমেরিকান যারা রাষ্ট্রদূত রয়েছেন তাদের মুভমেন্ট নেই, কিন্তু পাকিস্তানের রাষ্ট্রদূত এবং চীনের রাষ্ট্রদূত এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন। এর মধ্যে চীন যেহেতু শুধু বাণিজ্যিক বিষয়গুলো দেখে, আর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভৌগোলিক এবং ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার একটা মিশন, এরপরে রাজনৈতিক, অর্থনৈতিক। ফলে পাকিস্তানের রাষ্ট্রদূত ঘুরছেন, সবার সাথে সংযোগ রাখার চেষ্টা করছেন। তিনি ইতিমধ্যে তাদের পরীক্ষিত ট্রাস্টারদি বন্ধু জামাতের সঙ্গে গোপনে প্রকাশ্যে বহুবার বহু কৌশলগত বৈঠক তিনি করেছেন। আবার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে, শীর্ষ নেতৃত্বের সঙ্গে, বেগম জিয়ার সঙ্গে, জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে, সেখানেও কিন্তু তারা নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। এখন সমস্যা যেটি হচ্ছে সেটি হলো যে তাদের এই যোগাযোগগুলো ক্ষেত্র বিশেষে বুমেরাং হয়ে যাচ্ছে। যেগুলোকে সামাল দেওয়ার মতো যে বুদ্ধি, যোগ্যতা, প্রজ্ঞা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর থাকা দরকার, সেটা অনেকেরই না থাকার কারণে কি হচ্ছে, রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক রেখে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের স্বার্থটা অক্ষুণ্ণ রাখার যে পলিটিক্যাল ম্যাচিউরিটি দরকার সেটি রাজনৈতিক দলগুলোর নেই। ফলে রাষ্ট্রদূতকে সবাই নিজেদের মতো করে পেতে যাচ্ছে। জামাতের বক্তব্য হলো আমাদের পরীক্ষিত বন্ধু পাকিস্তান আমাদের সঙ্গে আছে, এবং পাকিস্তান একটা গ্রিন সিগন্যাল দিয়েছে আমরা ক্ষমতায় চলে যাব এবং পাকিস্তান আমাদের সঙ্গে থাকবে। ফলে জামাত মাইন্ডেড যারা লোকজন আছে কথায় কথায় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এই ফেসবুকে দিচ্ছে, এই একদিনের মধ্যে সুসংবাদ আসছে। কী ধরনের সুসংবাদ আসছে তারা সেটা বলছে না, সবই নিয়তি নির্ভর হয়ে যাচ্ছে। আবার বিএনপির লোকও যখন বেগম জিয়ার সঙ্গে দেখা করছেন রাষ্ট্রদূত, তখন সেটাকে বিএনপি মনে করছে এটা তাদের একটা বিরাট রাজনৈতিক বিজয়। এবং এই মুহূর্তে বিএনপির নেত্রীর সঙ্গে বিভিন্ন মানুষের সঙ্গে যে বৈঠক হচ্ছে, এটি দৃশ্যত যে ছবিগুলো আসছে, এই ছবিগুলো বিএনপির জন্য মূলত অতটা ইতিবাচক ফলাফল আনছে না। এর কারণ হলো বেগম জিয়া অত্যন্ত মানে পূজনীয়, শ্রদ্ধেয়া, তারপরে অনেক মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধার বিমূর্ত প্রতীক, ঠিক আছে, কিন্তু তিনি অসুস্থ। এবং তাকে যখন ক্যামেরার সামনে রাখা হয়, কোনো ছবি তোলা হয়, তার যে স্বাভাবিক নান্দনিকতা আছে, যেভাবে বেগম জিয়ার রাজস্বিকতাকে আমরা চিনে আসছি, ওটা তারই বার্ধক্যের কারণে এবং তার অসুস্থতার কারণে উপস্থাপিত হয় না। ফলে রাজ সিংহাসনে রাজার যে অবস্থান, এটি এই মুহূর্তে তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক হলে যেভাবে সুন্দর দেখাতো, বেগম জিয়ার সঙ্গে বৈঠকটা আসলে এভাবে সুন্দর হচ্ছে না। ফলে কি হচ্ছে, দলের মধ্যে যারা বেগম জিয়াপন্থী লোকজন আছেন, সিনিয়র নেতৃবৃন্দ, তারা বেজায় খুশি। এবং এখন মিডিয়াতে দেখা যাচ্ছে যে তারাই সামনে সারিতে চলে আসছে না। তারেক রহমান সাহেবের যে আপনজন যারা লোকজন আছেন, তারা এখন আর মিডিয়াতে কোনো গুরুত্ব পাচ্ছেন না। এবং এটাও কিন্তু বিএনপি রাজনীতির জন্য একটা অশনি সংকেত। এবং ঠিক সেই জিনিসটি আমরা বাংলাদেশে কয়জন বুঝি বা না বুঝি তা বিষয় নয়, কিন্তু ভারত বুঝে এবং পাকিস্তান বুঝে। এবং পাকিস্তান যেভাবে এই বিএনপি এবং জামাতকে দুই হাতে খেলার চেষ্টা করছে, এই খেলাটা
মানে আওয়ামী লীগ এবং বিএনপি দুই হাতে খেলার চাইতেও কিন্তু এটা ডেঞ্জারাস, ভয়াবহ। এর কারণ হলো মিত্র যখন শত্রুতে পরিণত হয় তার শত্রুতা হয়ে যায় প্রচণ্ড ভয়ঙ্কর। এবং কোনো মানুষ যদি এইরকম দুইজন লোকরে এক হাতে রাখতে চায়, একজনকে আর এক হাতে অন্যজনকে, মানে এক হাতে জামাতকে এক হাতে বিএনপিকে, যারা দীর্ঘদিন বন্ধু ছিল এখন তারা বন্ধু নেই, এটি পাকিস্তানের জন্য ক্ষতিকর আর আমাদের রাজনীতির জন্য ক্ষতিকর, এবং আওয়ামী লীগের জন্য এটা উপকারী হবে, প্রচণ্ড উপকারী হবে। তো সেই কাজটি পাকিস্তান এখন করছে। তা আমরা অনেক সময় পাকিস্তান বলেন, ভারত বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা লোকজন আছে তাদেরকে খুব জ্ঞানী ভাবি। এখানে একটা বিষয় হলো যে মানুষের লোভ, যেটাকে ইংরেজিতে বলা হয় গ্রিড, ভয় এবং আতঙ্ক, এই তিনটে জিনিসকে পুঁজি করে সমস্ত মানে মার্কেটিং, সমস্ত রাজনীতি এবং গোয়েন্দা তৎপরতা কিন্তু শুরু হয়ে যায়। এই যে রাষ্ট্রদূত যারা আছেন বা গোয়েন্দা সংস্থার যারা লোকজন আছেন, তারা তাদের কাছে যান, কমফোর্ট ফিল করেন এবং তাদেরকে খুঁজেন যাদের লোভ আছে, লালসা আছে, ভয় আছে এবং আতঙ্ক আছে। এবং এই চারটে জিনিস যদি থাকে, লোভ, লালসা, ভয়, আতঙ্ক, তাহলে কোনো মানুষের ব্যক্তিত্ব, কথা, আচরণ কোনো কিছুর মধ্যেই আন্তঃসংযোগ থাকে না এবং সেখানে একটার পর একটা দুর্ঘটনা ঘটতে থাকে। ফলে কি হচ্ছে, বাংলাদেশের রাজনীতি ক্রমশ অস্থির থেকে অস্থিরতা, নিশ্চয়তা থেকে অনিশ্চয়তায়, আলো থেকে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন পিনাকি ভট্টাচার্যের বক্তব্য সাংবাদিক ইলিয়াসকে নিয়ে বলা হয়েছে। এই সাংবাদিক ইলিয়াস নাকি ফেক নিউজ এবং গুজব ছড়ায়, তা নিয়ে এবার খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে, যেটা দেখলেন পিনাকি ভট্টাচার্য। তো বন্ধুরা, আজকের এই বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।